মানে ওনার কথার সাথে আমি একবারেই একমত, এই সরকার আসলেই দুর্বল। এখন কথা হচ্ছে এই যে এই সরকারটি একটা ইতিহাসের সবচেয়ে দুর্বল সরকার, এটা কেন হলো? এই দুর্বল সরকার গঠনে বিএনপির কি কোনো দায় নেই? 100% বিএনপি দায় আছে এখানে। এই সরকার আমরা চাই নাই, আমরা চেয়েছিলাম একটি বিপ্লবী সরকার, একটি জাতীয় সরকার, কিন্তু এই বিপ্লবী সরকার কেন হয় নাই? এই জাতীয় সরকার কেন আমরা গঠন করতে পারলাম না? আজকে দেখেন 2024 সালের 5ই আগস্ট হাসিনাকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করলাম, উৎখাত করলাম। দুপুর 1:30টার দিকে সেনাবাহিনীর প্রধান তড়িঘড়ি করে 2জন প্রফেসরকে ক্যান্টনমেন্টে ডেকে নিলেন। তারপরে কি সেই ক্যান্টনমেন্টের সাথে ওই 2জন প্রফেসরের সাথে কি আলোচনা হলো ওই জন্য আমরা জানি না। এরপরে আমাদের যেটা ধারণা, বিভিন্ন সোর্স থেকে আমরা তথ্য পেয়েছি, ওই প্রফেসর, একজন তো এখন আইন উপদেষ্টা, হয়তো তিনিই বলেছেন যে আমার একার পক্ষে এই প্রস্তাব বাস্তবায়ন করা সম্ভব নয়, তাই এখানে রাজনৈতিক দলগুলোর একটা সমর্থন দরকার। তারপরে আর্মি প্রধান বিএনপি, জামাত, হেফাজত এরকম 4-5টা দলের নেতাদের ডেকে নিলেন ক্যান্টনমেন্টে। সেই বৈঠকে আলোচনা হলো। আপনি বিএনপিকে যেভাবে ব্লেম করলেন যে বিএনপি দায়ী, না জাতীয় সরকারের কনসেপ্টটা কি? অনির্বাচিত লোক দিয়ে জাতীয় সরকারের কনসেপ্ট হলো পার্লামেন্টে যারা নির্বাচিত হবে সমস্ত দল থেকে যদি আমরা প্রতিনিধিত্ব করতে পারি। এই জায়গায় আপনার সাথে একমত নয়। আপনি তো পার্লামেন্টে নাই, নির্বাচনে নাই, আপনি এই জায়গায় পার্লামেন্ট কোথায় পাবেন? নির্বাচন কিন্তু আসমান থেকে নিয়ে আসতে হবে। না এটা পুরোপুরি জাতীয় সরকার হয় না। আমি যদি আপনাকে বলি এই যে 5টা দল সেখানে উপস্থিত হলেন, বিএনপি, জামাত, মামনুল হক, আরো 2-4টা। এখন আমার প্রশ্ন, এই বিপ্লব কি ওই 5টা দলই করেছে একা? ওখানে আমরা ছিলাম না, আমরা লিড দেই নাই আন্দোলনে, অন্যরা দেই নাই। তাহলে আমি কেন ওই বৈঠকে উপস্থিত ছিলাম না? আমার মতামত কেন নেওয়া হয় না? হয় রাইট। এখন প্রশ্নটি হলো, ওই বৈঠকে আর্মির প্রধান কিংবা কোনো একটা জায়গা থেকে ওহী নাজিল হলো যে বর্তমান সংবিধানের আন্ডারেই একটা ইন্টারিম গভর্নমেন্ট হবে। এই প্রপোজাল থ্রো করার পরে উপস্থিত রাজনৈতিক দলগুলো তথা বিএনপির মহাসচিব, জামাতের আমির বা অন্যান্য দলের যারা ছিলেন তারা কেন এক বাক্যে এটা মেনে নিলেন? তারা কেন বললেন না যে একটা সময় একটু আমাদের দরকার, আমাদের একটু সময় দেন, অথবা আমরা একটু ভাবি, আমরা চিন্তা করি কি করা যায়? তারপরে দেখেন সেখানে আইনের একজন বিজ্ঞ মানুষ, যিনি আইন নিয়ে নারী ভুরি বিচার বিশ্লেষণ করেছেন, আইনের উপরে অনেক বই লিখেছেন, আমাদের ডক্টর আসিফ নজরুল সাহেব, তিনি পর্যন্ত এটার বিরোধিতা করেন নাই। তিনিও জি হুজুর বলে এটাকে অ্যাকসেপ্ট করেছেন, মেনে নিয়েছেন। তারপরে কি হলো? তাদেরকে নিয়ে আর্মি প্রধান তড়িঘড়ি করে আর্মির গাড়িতে করে বঙ্গভবনে নিয়ে গেলেন। ওই সময় পর্যন্ত স্টিল নাও বঙ্গভবন আন্ডার দ্য র এজেন্ট শাহাবুদ্দিন চপ্পু। শাহাবুদ্দিন চপ্পু কে? সে হাসিনার লোক। আর হাসিনার লোক মানে সে ইন্ডিয়ান গ্রিন সিগন্যাল প্রাপ্ত বাংলাদেশের রাষ্ট্রপতি। তার কাছে নিয়ে যাওয়া হলো। তারা বলল যে আমরা এরকম একটা সরকারের ফর্মুলা নিয়ে এসেছি, আমরা এরকম একটা সরকার গঠন করতে চাই, আপনি কি বলেন? ইয়েস, ভেরি গুড, সুন্দর প্রস্তাব। তিনি ওকে করে দিলেন। এরপরে এই সরকারের বৈধতা যাচাইয়ের জন্য মহামান্য রাষ্ট্রপতি দপ্তর থেকে চিঠি পাঠানো হলো কোথায়? প্রধান বিচারপতির কাছে, যে এটা কি বৈধ না অবৈধ, ভবিষ্যতে এটার দিকে কেউ আঙ্গুল তুলতে পারবে কিনা আপনি একটু বলুন মহারাজ। বাংলাদেশের প্রধান বিচারপতি বলেন যা করা যাবে, অসুবিধা নেই। ওই সময় পর্যন্ত প্রধান বিচারপতি কার? হাসিনার নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতি। তাকে আমরা বাংলাদেশের প্রধান বিচারপতি বলি না। হি ওয়াজ নট দ্য চিফ জাস্টিস অফ বাংলাদেশ। ওই সময় সে ছিল হাসিনার নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতি। সে হাসিনার ফর্মুলাই বাস্তবায়ন করবে। তারপরে একটা অন্তর্বর্তীকালীন সরকার হলো। আর আজকে এসে আপনি বলছেন এই অন্তর্বর্তীকালীন সরকার বৈধ নাকি অবৈধ? হোয়াট ইজ দিস? এটা কি? আপনারাই তো এটাকে নিয়ে আসছেন। আমরা কি এটা চেয়েছিলাম? আমরা হাসিনার সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে বিপ্লব ঘটিয়েছি। আর আমরা যখন বললাম এই সংবিধান ফেলে দিয়ে আমরা একটি বিপ্লবী সংবিধান চাই, তখন বিএনপি বলল নো, এটা করা যাবে না। আমরা বললাম শাহাবুদ্দিন চপ্পু সে হাসিনার মানে নিয়োগপ্রাপ্ত মহামান্য রাষ্ট্রপতি, তাকে আমরা চাই না, তাকে সরাতে হবে। বিএনপি বলেন না, এই মুহূর্তে এখানে হাত দেওয়া যাবে না। তাহলে আপনার জনগণের কোন কথার সাথে একমত হন? জনগণ চাই শাহাবুদ্দিন চপ্পু আর 1 সেকেন্ডও রাষ্ট্রপতিতে মানে চেয়ারে না থাকুক। বিএনপি কেন জনগণের এই মানে মতের সাথে একমত হলো না? কেন সংবিধানের বিষয়ে মানে বিএনপি জনগণের সাথে কোন জনগণ চেয়েছে এটা আপনি কি? আমরা সবাই, আপনি তো সব জনগণ না। না, এটা আপনি অনলাইন অফলাইন মিডিয়া যাচাই করেন। কিভাবে বললেন? যাচাই করেন, গণভোট দেন। হ্যাঁ, গণভোট দেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আজকে যদি ওনার এই মিডিয়ার মাধ্যমে অনলাইনেও একটা গণভোটের আয়োজন করে কিংবা ভোটিং সিস্টেমের আয়োজন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি 95% মানুষ বলবে আমরা শাহাবুদ্দিন চপ্পুকে 1 সেকেন্ডের জন্য এই চেয়ার দেখতে চাই না। আচ্ছা জি, এই সংবিধানও দেখতে চাই না। কিন্তু বিএনপি এই জায়গায় কেন একমত হতে পারছে না, এটি একটি বড় প্রশ্নের বিষয়। এবার আসেন, আমাদের আক্তার ভাই বেশ কয়েকটি বিষয় বলেছেন। জাস্ট অল্প সময় তত্ত্বাবধায়ক সরকার এবং ইন্টারিম সরকার, আপনি বোধহয় এই জিনিসটিকে গুলিয়ে ফেলেছেন। তত্ত্বাবধায়ক সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার এক বিষয় নয়। আমি যেটি বলতে চাচ্ছি, আপনি বললেন এই সরকারের মূল দায়িত্ব একটি
সুন্দর নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। না, একমাত্র আমি বলেছি যে এইটার সাথে তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টের ডিফারেন্স আছে। এটা একটু ইউনিক টাইপের গভর্নমেন্ট। আপনি বোধহয় মনোযোগ দিয়ে শুনেন না। আমি শুনেছি আপনার কথা। হ্যাঁ, তো সেখানে আপনি শেষ করেন। আমি বলছি আমি এইজন্যই বলেছি যে এই সরকারকে যদি আমরা তত্ত্বাবধায়কের ক্যাটাগরিতে ফেলে দিই এটা আসলে ভুল হবে। এই সরকার তত্ত্বাবধায়ক ক্যাটাগরিতে কখনোই পড়ে না। আরেকটা বিষয় বলতে হবে, এই যে আরেকটা কথা আমরা বলছি যে এই সরকার নির্বাচিত না, না ভাই জাস্ট 30 সেকেন্ড, এই সরকার নির্বাচিত সরকার নয় এটা বলাটাও ভুল। কারণ এই সরকার আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে জনসমর্থিত সরকার। এই সরকারকে কারা নিয়ে আসছে? ছাত্র, জনতা, জনগণ। এই সরকার ওই যে আকাশ থেকে উড়ে এসে জুড়ে বসে নাই, আমরাই নিয়ে আসছি, জনগণ নিয়ে আসছে। সুতরাং এই সরকারকে আপনি যদি অনির্বাচিত সরকার বলেন কিংবা ওই রাজনৈতিক সরকার না ইত্যাদি ইত্যাদি বলে ট্যাগ দেওয়ার চেষ্টা করেন, তাহলে বুঝতে হবে আপনি এই বিপ্লবকে অস্বীকার করছেন। কারণ এই বিপ্লবের ফসল হচ্ছে এই সরকার। সুতরাং আপনি যদি এই বিপ্লবকে স্বীকার করেন তাহলে এই সরকারকে স্বীকার করতে হবে। হাসান তারেক চৌধুরী, আপনি 30 সেকেন্ড আসলে এই জন্য এই সরকারকে অনন্তকাল সময় দিয়ে দিতে হবে। নো, আমরা তো বলছি না অনন্তকাল। তাই তো বলছেন। তাহলে কতটুকু আপনি বলেন কতটুকু সময়? এইটাই হলো হাসিনার চেতনা। কতটুকু সময় প্রয়োজন? এই যে বলছেন আপনি, আমি এই সরকারকে আনলিমিটেড টাইম দেব না। ষড়যন্ত্রের একটা চিহ্ন দেখছি ভাই, আমরা, আতঙ্কের ব্যাপার। আমি কখনোই বলি না আনলিমিটেড টাইম দরকার। আমার কথা হচ্ছে কতটুকু সময়? সরকার ধরেন টাইম ফ্রেম দেয় নাই, বিএনপি কে দিয়েছে। আচ্ছা, আপনি ডিসিপ্লিনটা মেইনটেইন করেন, অনুষ্ঠানের ডিসিপ্লিনটা মেইনটেইন করেন। শেষ করছি। আমার মনে হয় যে আমাদেরকে একটা ডিসিপ্লিনারি ফরম্যাটে কথা বলা উচিত। সেটা হলো এই যে আমরা সবাই জানি, আমরা এখানে সবাই রাজনীতির ছাত্র এবং একাডেমিক্যালি শেষ করতে হবে, বলুন। আমরা মনে করি যে এই যে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, বৈশিষ্ট্যের দিক থেকে তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে আলাদা এবং তার দায়িত্ব একটু বেশি ছিল এবং জনগণের ম্যান্ডেট দিয়ে তারা ক্ষমতায় বসেছে বলে জনগণ তাদেরকে সমালোচনা করতে পারবে না এমন কোনো কথা অবশ্যই করবে। এই সমালোচনাকে